এই যে আমি একটা খুব এসএলএসটির গোপন কথা বলবো আপনাকে। অবশ্যই। ভারতবর্ষ দ্রুত বিপ্লবের দিকে এগোচ্ছে। কি দেখে মনে হলো আপনার এটা? এই যে সমস্ত প্রাতিষ্ঠানিক সংস্থাগুলো তাদের কার্যকারিতা ক্রমশ ক্রমশ মানুষের কাছে অগ্রহণীয় হয়ে উঠছে, এরপর মানুষ রাস্তায় নামতে বাধ্য। এই যে বললেন না আপনি এসএলএসটি বলতে যাচ্ছিলেন, হ্যাঁ, আজকেই আমার কাছে এসেছিল একদল ছেলে মেয়ে। তাদের মানে তো তারা কি ফ্রেশার? না, ফ্রেশার নয়, ফ্রেশাররা আচ্ছা, তো ফুড শেষে তো আছে। তারা ওই দাগি লিস্টে পড়ে গেছে। আচ্ছা। তাদের বলছে আমাদের বয়স 40 হয়ে গেল, আমরা কিছুই পাবো না, এরপর কি করবো স্যার, আইনের কোনো পথ? আমি বললাম আইনের পথ তো আমার জানা নেই। বলছে আমরা কি তবে অস্ত্র হাতে রাস্তায় নামবো? আমি বললাম এই পথটাকেই কিন্তু আমি পছন্দ করি। ধীরে ধীরে দেখবে এই নির্বাচন সম্পর্কে মানুষের কেমন যেন একটা আস্থাহীনতা তৈরি হচ্ছে, লক্ষ্য করে দেখেছেন বিহারের নির্বাচনের পর? অবিশ্বাসের একটা জায়গা খুব স্বাভাবিকভাবেই তৈরি হবে যদি হুম দেখা যায় যে স্বচ্ছতার অভাব হুম এবং বিশ্বাসযোগ্যতার অভাব দুটোই বাড়তে থাকে। হুম তাহলে সেই প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা কমতে বাধ্য। হুম স্কুল সার্ভিস কমিশনের দ্বিতীয়বারের যে এসএলএসটি সেটা অন্তত কলুষমুক্ত হবে এইরকম প্রত্যাশা অনেকেই করেছিলেন। এসএসসি দাবি করছে বা রাজ্য সরকারও দাবি করছে যে এটা কলুষমুক্তই হয়েছে, স্বচ্ছ হয়েছে। কিন্তু ইন্টারভিউয়ের যে তালিকা বেরিয়েছে, ১২,৪৪৫টি পদ, তার জন্য ২০,০০০-এর মতো প্রার্থী ডাক পেয়েছেন। এখন কথা হলো এই যে ১০ নম্বর নিয়ে মামলা তো এখনো চলছে, এই হুম অভিজ্ঞতার ১০ নম্বর। সেই ১০ নম্বর তো যোগ হয়েছে। যার ফলে ফ্রেশাররা অনেকেই সুযোগ পাননি। হুম। তো এক্ষেত্রে কি করণীয় তাদের? না, ওই যে মামলাটা পেন্ডিং আছে তো, নিয়ে মামলায় বলা ইন্টারিম অর্ডার আছে যে চাকরি বাকরি যাই হোক সেটা মামলার রায়ের উপরে তার ভবিষ্যৎ নির্ভর করবে। ঠিকই, সেটা তো ২৮ তারিখে তার মামলার না, শুনানি। 28 তারিখে আদৌ হবে কিনা আমার সন্দেহ আছে, কেন ওরা আবারও চেষ্টা করবে। সুপ্রিম কোর্টে 24 তারিখে হবে না আমার নিজের ধারণা। কেন? ওরা আবারও চেষ্টা করবে পিছিয়ে দেওয়ার কথা। ও তো তার সেখানে আমরা চাপ দেবো যে সুপ্রিম কোর্ট যদি 24 তারিখে নাই হয় তাহলে 28 তারিখে তুমি শুনে দাও, দেখা যাক। তার মানে ধরুন এই যে প্রক্রিয়াটা শুরু হয়ে গেল, এরপরে তো একটা যাচাইয়ের প্রক্রিয়া চলবে, ভেরিফিকেশন। হুম এখন যেমন শোনা যাচ্ছে যে দাগি যারা মানে সো কল টেইন্টেড, তারাও ইন্টারভিউতে কেউ কেউ ডাক পেয়েছেন। হুম। তো ভেরিফিকেশনের সময় হয়তো তারা বাদ যাবেন। কিন্তু ফ্রেশারদের কি করণীয়? মানে আদালতের প্রেশার তো রায়ের মামলা অপেক্ষা করেছেন, করা আমি ছাড়া? এই না আদালত এছাড়া আর তো কিছু করার নেই, এছাড়া পথে নামা। তার মানে ইন্টারভিউ যারা ডাক পেয়েছেন তারা ইন্টারভিউ দেবেন, এরপর নবম দশমের রেজাল্ট বেরোবে, মানে ইন্টারভিউ লিস্ট বেরোবে। হুম। এটা তো একাদশ দ্বাদশ হলো। তো সেখানেও ফ্রেশাররা সুযোগ খুব স্বাভাবিকভাবেই কম পাবেন বা অনেকেই স্বাভাবিক, পাবেন না। 10 নম্বরটা একটা বিরাট নম্বর, এটা কি অত প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেখানে 0.1 নম্বরের পার্থক্য হয়ে যায়, সেক্ষেত্রে 10 নম্বর তো বিরাট। কিন্তু এক্ষেত্রে তো ওই একটা যুক্তি বারবারই দেখানো হচ্ছে যে অভিজ্ঞতার যে ১০ নম্বর সেটা রাজ্য সরকার এটা দিতেই। প্রথম হ্যাঁ, কথা, অভিজ্ঞতা 10, এটা তুমি নতুন নিয়োগ করছো, তাহলে তুমি বলতে পারতে যে এই নিয়োগ প্রক্রিয়া একমাত্র যাদের শিক্ষকতার অভিজ্ঞতা আছে তারাই দরখাস্ত করতে পারবেন, তাহলে কোনো আপত্তি ছিল না। কিন্তু তুমি যেমন বলছো যে ফ্রেশ যারা পাশ করে বেরোচ্ছে তাদের জন্য তুমি সুযোগ দিচ্ছ, তো তাদের তুমি একটা অসম প্রতিযোগিতায় ফেলে দিচ্ছ তো। অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড থাকছে না। হ্যাঁ, সেটাই হচ্ছে মূল প্রসঙ্গ মামলা। ঠিকই। কিন্তু আবারও ওই মনে পড়ছে যে সুপ্রিম কোর্টে আপনি এটা নিয়ে খুবই জোরালো সওয়াল করেছিলেন বিচারপতি তখন সঞ্জয় সুপ্রিম কুমারের কোর্ট, সামনে। আসলে তখন সুপ্রিম কোর্টের কাছে হুম। বিচার্য ছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়, যেখানে ডিভিশন বেঞ্চ বলেছে যে আমরা এই রুলের সাংবিধানিকতা নিয়ে ভাবছি না। সেই প্রেক্ষিতে এখন তো এখানে আমরা সাংবিধানিকতাকেই চ্যালেঞ্জ করেছি, অর্থাৎ সেটা যদি ঠিক। কোনো রুলটা আনকনস্টিটিউশনাল হয় তাহলে তো সবটাই বাতিল হয়। মানে সেটা এখন নির্ভর করছে যে হাইকোর্ট যদি আদৌ এই বিষয়টাকে অসাংবিধানিক বা হুম, সাংবিধানিকভাবে বৈধ নয় বলে মনে করেন, ঠিক তাই।
আর যদি সেটা না হয় তার মানে যে প্রক্রিয়া চলছে সেটা একইভাবে চলবে, মানে আর তো কিছু করণীয় নেই, মানে পথে নামা ছাড়া। কিন্তু পথে নামবেন কারা? যারা সবাই, তথাকথিত যোগ্য যারা, তারা প্রায় সকলেই চাকরিটা পেয়ে যাবেন বলে মনে হয়। না তাদের হয়তো মধ্যে অনেকেই কয়েকজন পাননি, সেটা 11-12 পাননি, হয়তো 9-10 পেয়ে যাবেন। নাও পেতে পারেন। যদি না পানও সেটার সংখ্যা কি খুব বেশি হবে? হ্যাঁ, সংখ্যা বেশি কম সেটা তো এই মুহূর্তে বলা সম্ভব না। না, ধরুন এখানে একটা বিভাজন ঘটে গেছে, ফ্রেশার যারা তারা কিন্তু এই 10 নম্বরের বিরুদ্ধে খুব স্বাভাবিকভাবেই। সেই 10 নম্বর নিয়েই তো এখন মামলা চলবে, দেখা যাক কি দাঁড়ায়। না, আপনার কি মনে হচ্ছে বলুন তো? দেখুন, যদি রাজ্য সরকার স্বচ্ছতার সঙ্গে করবার মানসিকতা থাকতো, তাহলে যে প্রস্তাবনা আমি সুপ্রিম কোর্টের কাছে দিয়েছিলাম, পরেও দিয়েছিলাম, যে যারা 2016 নিয়োগ বাতিল হয়েছে, 2016 যারা পরীক্ষার্থী তাদের তুমি ফ্রেশ এক্সামিনেশন নাও, তাহলে তো এই সমস্ত জটিলতা তৈরি হতো না। হুম। কিন্তু তারা অতিরিক্ত কায়দা মারতে গিয়ে, যে নতুনদের নেবো, ওদের নেওয়ার জন্য 10 নম্বর অতিরিক্ত দেবো, এতে তো জটিলতা তৈরি হয়েছে না। কার পরামর্শ ওরা চলেন আমি জানি না, কিন্তু হয়তো ভেবেছিলেন এর মধ্যে দিয়ে একটা টাকা উপার্জনের রাস্তা হবে। এসএলএসটির যে ইন্টারভিউয়ের তালিকা বেরোলো ক্লাস 11-12 এর, তাতে দেখা যাচ্ছে যে যে কাট অফ মার্কস তার ভিত্তিতে ফ্রেশাররা অনেকেই সুযোগ পাননি। আবার যারা নট স্পেসিফিক্যালি টেইন্টেড অর্থাৎ চাকরিহারা শিক্ষকদের মধ্যেও কেউ কেউ ডাক পাননি, কেউ কেউ পেয়েছেন। যারা একদম। পাননি তাদের মধ্যে অনেকে আবার বলছেন যে 9-10 এর জন্য অপেক্ষা করবেন, 9-10 এর তালিকা বেরোলে হয়তো তারা ডাক পাবেন। এরকম অনেক ফ্রেশার্স রয়েছেন যারা 100% নাম্বার পেয়েছেন, অর্থাৎ রিটেনে 60-এ 60 এবং একাডেমিক স্কোরও 10-এ 10। একাডেমিক্সে 10-এ 10, অর্থাৎ টোটাল 70-তে 70। কিন্তু তাদের জন্য এই ইন্টারভিউ এর পূর্বের নাম্বারটি 70 হলেও যারা টিচার তাদের জন্য 80। সেই জন্য লাস্ট কাট অফ মার্কস সেটা কোনো ক্ষেত্রে হয়েছে 71, কোনো ক্ষেত্রে হয়েছে 73, ইভেন কোনো ক্ষেত্রে 76ও। খুব স্বাভাবিক, আমি বহুদিন থেকে বলে আসছি কম্পিটিটিভ এক্সামে নাম্বারের পার্থক্য প্রথম লিস্টের প্রথমে থাকা ব্যক্তি এবং লিস্টের শেষে থাকা ব্যক্তির মধ্যে খুব বেশি হলে 3 থেকে 4 হয়। অর্থাৎ 10 নম্বরের পার্থক্য থাকলে বেশিরভাগ ফ্রেশার্সই চান্স পাবে না। এক্স্যাক্টলি সেটাই ঘটেছে। 100% নাম্বার পেয়েও কিন্তু কেউ চান্স পাননি, এরকম অনেক সাবজেক্ট রয়েছে। ফলে ফ্রেশার্সরা চান্স পেলেনই না বেশ কিছু সাবজেক্টের, বেশ কিছু ক্যাটাগরিতে। মানে এখানে কি নির্দিষ্টভাবে বাংলা, ইংরেজি, অঙ্ক? একদমই ক্যাটাগরি ভিত্তিক হয়েছে এটা। বেশ কিছু সাবজেক্ট ভিত্তিক এবং ক্যাটাগরি ভিত্তিক হয়েছে এটা। হুম হুম হয়তো দেখা যাচ্ছে যে একটা বিশেষ সাবজেক্টের ইউআর ক্যাটাগরিতে এটা ঘটেছে, হয়তো হুম এসসি তে সেটা ঘটেনি, কিন্তু ইউআর এ ঘটেছে। হুম। এই জিনিসটা ঘটেছে। এখন একটা জিনিস বুঝতে হবে যে বেসিক্যালি এটা কেন করা হলো। এটা করা হলো এই কারণেই, একদম খুব পরিষ্কার বলে, কারণ 2016 সালে সিলেকশন বোর্ডের যে আইন ছিল সেখানে কিন্তু কোনো এক্সপিরিয়েন্সের নাম্বার ছিল না। 2016 সালে যদি বাতিল হয়ে থাকে, 2016 সালে যেমন ভাবে নাম্বারের বিন্যাস ছিল সেই পদ্ধতিতে দিলেই হতো, ঝামেলা চুকে যেত না। নতুন করে কষ্ট করে এনেছেন এই কারণে, এই উদ্দেশ্য নিয়েই এই রুলটি বানিয়েছেন, যাতে ফ্রেশার্সরা বঞ্চিত হন, যাতে যারা টেন্টেড এখন অথচ ধরা পড়েনি, নট স্পেসিফিক্যালি টেন্টেড, তাদেরকেই আবার ঢুকিয়ে দেওয়া যায় তার জন্য। কারণ না হলে পয়সা ফেরত দিতে হবে, তো আদতে তারা পয়সার বিনিময়ে চাকরি করে। শুধু তাই না, আজকে কিছুক্ষণ আগেই আমাকে একজন ভদ্রমহিলা ফোন করলেন। তিনি বললেন যে তার স্বামী টেন্টেড ক্যাটাগরির ক্যান্ডিডেট, মানে সে ইভেন স্কুলেও যাচ্ছে না, কিন্তু তার নাম নাকি তালিকায় আছে, এবং তিনি সমস্ত লিস্ট গুলো পাঠালেন এবং খুব পরিষ্কার করে দেখা গেল যে হ্যাঁ, সেটা হ্যাঁ, সত্য কিন্তু কথা। এখানে একটাই কথা বলার আছে আমার, সেটা হলো যে সুপ্রিম কোর্টে যখন এই বিষয়টি উঠেছিল, যখন চাকরিহারা শিক্ষকদের তরফে বলা হয়েছিল টেন্টেড এর কথা বারবার করে, তখন কিন্তু জাস্টিস সঞ্জয় কুমার বলেছিলেন যে যদি বা কেউ ফাঁকতালে পেয়েও যান ইন্টারভিউয়ের ডাক, ভেরিফিকেশনে কিন্তু তাকে বাদ দিতেই হবে। তো ভেরিফিকেশন প্রক্রিয়া তো চলবে, সুতরাং আশা করা যায় যে যারা তার মানে কি, তার মানে যে বিষয়টা দাঁড়ালো সেটা হচ্ছে এই লিস্টটা আবার অল্টার হবে। তাহলে আগে ভেরিফিকেশন করে নাম্বারটা দেওয়া উচিত ছিল, বা সব থেকে স্পেসিফিকলি বলে নাম্বার দেওয়াই উচিত ছিল না, তাহলে যে এই ঝামেলাটা হতো না। ঠিকই, কিন্তু আপনি কি নির্দিষ্টভাবে বলতে পারবেন যে যে 20,000-এর মতো প্রার্থী ডাক পেয়েছেন ইন্টারভিউয়ের, তার মধ্যে ফ্রেশার কত আছেন? সেটা বলা সম্ভব না, সেটা একমাত্র এসএসসি বলতে পারে। বলতে পারে। এসএসসি দাবি করছে শুনছি যে 50% মতো ফ্রেশার পেয়েছেন। সে দাবি করতে পারেন, কিন্তু
প্রকৃত তথ্য না দিলে কি করে বোঝা যাবে? আবার যদি 50% পেয়ে থাকেন, এর মধ্যে কতজন আবার আফটার ইন্টারভিউ এবং আফটার লেকচার ডেমো কতজন থাকবেন? কারণ লেকচার ডেমোতেও নাম্বার আছে। হ্যাঁ, লেকচার ফলে ডেমনস্ট্রেশন 10 নম্বর এবং ইন্টারভিউ এর 10 হ্যাঁ, নম্বর। হ্যাঁ, সেখানে কি কারিগরি করবে আমি সেটা জানি না। চাকরিহারা শিক্ষকদের মধ্যে যারা আন্দোলনে ছিলেন, আন্দোলনের মুখ হিসেবে পরিচিত হয়ে উঠেছিলেন, তাদের মধ্যে কেউ কেউ ডাক পেয়েছেন ইন্টারভিউয়ে, কেউ কেউ পাননি। যারা পাননি তাদের মধ্যে আবার অনেকেই 9-10 এর জন্যও দিয়েছিলেন পরীক্ষা। তো তো ফলে অবশ্যই সেটা আহ, দেখুন, সেটা তো আর বিচার্য বিষয় নয় যে যাদের চাকরিচ্যুত হয়েছেন তাদের প্রত্যেককেই মানে চাকরি দিতে হবে, এটা এই সিলেকশন প্রসেসের বিষয় নয়। হ্যাঁ, এই সিলেকশন প্রসেসে নিশ্চিতভাবেই তাদের মধ্যে যদি যদি যোগ্য হন নিশ্চিতভাবেই তাদের দেওয়া উচিত, মানে অ্যাকর্ডিং টু মার্ক। সেখানে এইখানেও কোনো দুর্নীতি করা উচিত নয়, কিন্তু এই সরকারকে তো কোনো বিশ্বাস নেই, যে কোনো কিছু হতে পারে। 100% নাম্বার পেয়েও মানে ইয়ে পাচ্ছে না, এটা খুব একটা ভালো উদাহরণ নয়। নয়, কিন্তু এবার তারা করবেনটা কি? একমাত্র আদালতের মুখাপেক্ষী থাকা ছাড়া তো আর কোনো 28 দ্বিতীয় তারিখে মামলা হবে, তারপরে অবশ্যই। আর তাছাড়া বিপ্লব, তারা কোনটা খুব বেছে নেবেন সেটা তারাই ঠিক করবেন। এই যে প্রসেস যেটা অলরেডি শুরু হয়ে গেল এবং এর পরের ধারাবাহিকভাবে পরবর্তী পর্যায়গুলো চলবে, সেখানে কি আদালত হস্তক্ষেপ করবে মনে হয়? সেটা আদালতের বিষয়, আদালতের বিচারাধীন বিষয়, কিন্তু আমরা মনে করি 10 নম্বর এইভাবে একদম প্রারম্ভিক স্তরে যে এন্ট্রি লেভেল এক্সামিনেশনে দেওয়া উচিত নয়। হ্যাঁ, মানে সবার জন্য একই রকম স্তর থাকা উচিত, সবার একদম জন্যই একদম 100 নম্বর অথবা সবার জন্যই 90 নম্বর। একদম একদম এটা অন্তত এন্ট্রি লেভেলে, কারণ হচ্ছে প্রমোশনের ক্ষেত্রে আপনি নাম্বার দিতে পারেন, এটা এবং হয়ও এটা। হুম প্রমোশনের ক্ষেত্রে নাম্বার দেওয়া হয় এই রাজ্যে, যেমন ধরুন হেডমাস্টার সিলেকশনের হুম ক্ষেত্রে হুম এক্সপিরিয়েন্সের নাম্বার অবশ্যই আছে, কিন্তু এই ক্ষেত্রে এই অবস্থায় একদম এন্ট্রি লেভেলে দেওয়াটা সমীচীন নয়। যেমন ধরুন এডুকেশন সাবজেক্টে বেশিরভাগই নবম দশমের যারা শিক্ষক ছিল তারা ঢুকে গেছে, অর্থাৎ সেকেন্ডারি লেভেলের টিচাররা তারা হায়ার সেকেন্ডারি সুবিধা পেয়েছে। কিন্তু মামলাটা তো এইটা নিয়েও হয়েছে যে হ্যাঁ, 9-10 এর, অবশ্যই অবশ্যই তাই না, অবশ্যই 9-10 এর সেই নিয়ে মামলা পেন্ডিং, সেই নিয়েও মামলা পেন্ডিং। ফলে সেটা, কিন্তু বঞ্চিত তো হয়ে গেছে না ছেলেগুলো, হ্যাঁ ছেলে সেটাই তো, মেয়েগুলো। মানে 11-12 যারা পড়াননি তারা কি করে 9-10 এর অভিজ্ঞতার নম্বর পাবেন 11-12 পড়াতে দিয়েছে গিয়ে? দিয়েছে দিয়েছে এডুকেশন সাবজেক্ট, হয়তো অন্য সাবজেক্টের টিচার ছিলেন, এডুকেশনে নাম্বার পেয়েছেন।